স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। দেশের অনেক পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামোর সুযোগ সুবিধা নেই, আবার যেখানে অবকাঠামো তৈরি হচ্ছে সেখানে পরিকল্পিত উপায়ে কাজ হচ্ছে না। তাই পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এতে দেশের দর্শনীয় স্থানগুলোতে উন্নত অবকাঠামো নির্মাণের পাশাপাশি থাকবে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা। আজ আমরা আলোচনা করব দেশের পর্যটন খাত নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ট্যুরিজমের কো-ফাউন্ডার আসিফ ইসলাম আবির। জনাব আসিফ ইসলাম এবং জনাব ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। ডক্টর ভূঁইয়া, আপনাকে যে প্রথম প্রশ্ন আমরা শুরু করতে চাচ্ছি, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশের ট্যুরিজমের খাত নিয়ে অবস্থা নিয়ে। আমরা বলছি যে বেশ কিছু জায়গায় বাংলাদেশের কোনো পর্যটনের অবকাঠামোর সেই অর্থে সুযোগ সুবিধা নেই, আবার যেখানে অবকাঠামো তৈরি করা হচ্ছে সেখানে পর্যাপ্ত সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে। অর্থাৎ অবকাঠামো আছে কিন্তু দেখা যাচ্ছে যেখানে যাতায়াতের সুযোগ সুবিধাটা ভালো নেই বা মানুষ জানে না, এই যে সমস্যাগুলো রয়েছে। জি, তো আপনার কাছে আমি জানতে চাই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এবং হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একজন সদস্য। আপনার দৃষ্টিতে বাংলাদেশের এই মুহূর্তে আসল সমাধানযোগ্য কী সমস্যা রয়েছে যেটা আসলে খুব দ্রুত দেখা উচিত ট্যুরিজম উন্নয়নের ক্ষেত্রে? জি, আপনি খুব যথার্থই বলেছেন যে বাংলাদেশের যে পর্যটনের যে একটা অভূতপূর্ব সারা, আমরা সারা বিশ্বে সহ এবং পুরো বাংলাদেশের ভিতরে আমরা একটা লক্ষ্য করে যাচ্ছি। প্রায় এই মুহূর্তে প্রায় 1 কোটির মতো দেশীয় পর্যটক আমাদের সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে এবং আপনার 700 থেকে 800-র মতো দর্শনীয় স্থান আপনার মানে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ট্যুরিস্ট পুলিশ, তাদের তথ্যে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরোটা সময় জুড়েই বাংলাদেশের পর্যটনটা মানুষের মনের ভিতরে একটা স্থান দখল করে আছে। আচ্ছা, কিন্তু যেই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, যে শত সম্ভাবনা সত্ত্বেও আমরা যে জিনিসটা দেখলাম যে লাস্ট ডেস্টিনেশনে, অর্থাৎ একটা ট্যুরিস্ট যখন তার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অনেকগুলি প্রবলেম আমরা তারা ফেস করতেছে। আপনি দেখেন, ফর এক্সাম্পল, আপনি সিলেটের রাতারগুল, জাফলং বা বিছানাকান্দিতে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ট্যুরিস্টরা যাওয়ার আগ পর্যন্ত কত রকমের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সেখানে নাই কোনো ভালো যানবাহন, নাই কোনো ভালো রাস্তাঘাট, ইভেন একটা টয়লেট সেটাও আমরা ভালোভাবে দিতে পারছি না। আপনি আরেকটা জিনিস বলেন, আমাদের যেই রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই যে এরিয়াটা যেটাকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং, সেই এরিয়াতে একটা দুর্গম স্থান বলা চলে। আপনার এই যে ট্রান্সপোর্টেশন এবং রুটের যে ব্যবস্থাপনাটা এবং নিরাপত্তার যে ঘাটতি, সেটা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি অল্প করে জনাব আসিফ ইসলামের কাছে শুনতে চাই যে আপনারা নতুন উদ্যোক্তা, আপনারা কাজ করছেন মূলত ট্যুর অপারেটর হিসাবে এবং দেশি এবং বিদেশি যারা পর্যটক আসতে চায় বা দেখতে চায় তাদেরকে আপনারা সাহায্য করে থাকেন। আমি প্রথমে আসি আপনার কাছে ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে আসতে চাই যে দেশের অভ্যন্তরে মানুষ বিভিন্ন জায়গায় যেতে চায়, সেখানেও আসলে মানুষ আরেকজনের সাহায্য নেয়। টিকিট বুকিং থেকে শুরু করে কীভাবে যাবে, এই সেবাগুলো যখন আপনারা দেন তখন যে কথা বলছিলাম যে অবকাঠামোর অনেক সংকট রয়েছে আমাদের বা সমন্বয়হীনতার অভাব রয়েছে, সেটা আপনি কীভাবে দেখেন? আমরা মনে করি আমরা কিন্তু আসলে কাজটা শুরু করেছি অবকাঠামোগত সমস্যাটার কারণেই, যে আসলে ভালো ট্রান্সপোর্ট নেই বা স্যার যেটা বললেন, গিয়ে আসলে ভালো টয়লেটটাও পাচ্ছে না বা খাবার ব্যবস্থা পাচ্ছে না। সেই সমস্যার সমাধান করার কারণে আমরা সমাধান করার জন্যই আসলে আমরা কাজ করে যাচ্ছি। ধরেন হচ্ছে কোনো একটা টিম যাবে কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা স্কুল কলেজে, হতে পারে যে তারা যেতেই পারে, যে রাতারগুল যেতে পারে বা চট্টগ্রাম যেতে পারে, কক্সবাজার যেতে পারে। তাদের জন্য যে সেফটির ইস্যুটা, যে সেফভাবে হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া বা সেই গাড়িটার সেফটি বা তাদের ওখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, টিকিটটা আগে কেটে রাখা বা আপনার সব কিছু, ফুড থেকে শুরু করে ফুড ম্যানেজমেন্ট। ছোট ছোট বাচ্চারা তারা হচ্ছে এটা হচ্ছে না খেয়ে থাকতে হবে না, আমরা বড়রা পারলেও তারা কিন্তু না খেয়ে থাকতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে হচ্ছে আপনার একদম অর্গানাইজ ওয়েতে আপনার নিয়ে যাওয়া, সেই জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি। এবং আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। এবং এই যে কথাটা বলা হচ্ছে যে এই যে অবকাঠামো সংকট, হ্যাঁ ঠিক আছে, এই সংকটের কারণে হয়তো নতুন সার্ভিস গড়ে উঠছে, অর্থাৎ আসিফ ইসলাম যারা যে কাজগুলো করছেন, ট্যুর অপারেটররা যে কাজ করছেন, সেবাগুলো দিচ্ছেন। এই সেবার পাশাপাশি আরেকটা বড় কথা যেটা আমরা বলছিলাম যে এই সমন্বয়হীনতার অভাব, এই সমন্বয়হীনতা আসলে কিসের মধ্যে আপনি দেখেন? আপনি যেহেতু ট্যুরিজম বোর্ডের একজন সদস্য,
তো নিশ্চয়ই আপনি সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি উপস্থিত থাকেন, এই বিষয়ে আপনাকে জানতে চাই সমন্বয় হলে আপনার চোখে কী হয় দেখেন? জি জি, আমি মাননীয় পর্যটন প্রতিমন্ত্রীর সাথে, যিনি দায়িত্বে আছেন, তার সাথে আমাদের প্রায় বৈঠক হওয়ার মানে সুযোগ হয়। পাশাপাশি পর্যটন বোর্ডের এবং পর্যটন যে কর্পোরেশন এবং পর্যটন মন্ত্রণালয়ের একটা যে আমাদের যে বৈঠকগুলি হয়, সেখানে আমি থাকার সুযোগ হয়। তার যে আমি যেই প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো কি, যে একটা দীর্ঘ সূত্রতা। আপনার 13-14টা মন্ত্রণালয়ের সাথে পর্যটনের একটা সম্পর্ক। এই যে 13-14টা মন্ত্রণালয় ঘুরে ঘুরে ফাইল ঘুরে ঘুরে একটা সিদ্ধান্ত নিতে হয়, এতে দেখা যাচ্ছে যে আপনার যে জিনিসটা এখন দরকার সেটা আপনার 6 মাস পরে হচ্ছে। এতে একটা বাধাগ্রস্ত হচ্ছে পর্যটনের জন্য। অ্যাকচুয়ালি দেখেন, মানুষের মননশীলতাই কিন্তু পর্যটনের মূল উপযোগ্য বিষয়। এই মানুষের বিষয়টাকে যত দ্রুততার সাথে আশু সমাধান করা যায়, সেটা হবে আমাদের মূল দায়িত্ব। হ্যাঁ। আজকে আপনি দেখেন থাইল্যান্ডে, আমি যদি বলি, জি। থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয় শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে তারা কাজ করে। আর আমাদের দেশে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে 13-14টা মন্ত্রণালয় ঘুরে কাজ একটু করতে যদি হয়। উদাহরণ দিয়ে বলতেন আপনি। আমি জানতে চাই যে আমি যতদূর বুঝি যে সুন্দরবনে কেউ যেতে চায় বা সুন্দরবন ট্রিপে যায়, খুবই স্বাভাবিকভাবে সেখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটা অনুমতির ব্যাপার রয়েছে। আর পুলিশ বা যদি স্বরাষ্ট্র বলি, অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে, কারণ সেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখা বা নিরাপত্তার বিষয়টা জড়িত রয়েছে। আর কি আছে আসলে? দেখেন, আর কতগুলি বিষয় এখানে জড়িত। আপনি এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন, সেখানে আপনার অবশ্যই আরেকটা মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে। সেই পারমিশন নিতে গেলে আপনার কতদিন ওয়েট করতে হবে? আচ্ছা। এখানে কিন্তু ভালো মানের কোনো হোটেল নাই। আপনি রুটস অ্যান্ড হাইওয়ে কি আপনি ইউজ করবেন, রাস্তাঘাট করবেন, তার সাথে আপনার পারমিশন নিতে আর যাইতে আর আসতেই তো কত দিন কত বছর কেটে যাবে। রাইট। তারপর আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নেবেন, সেটা তো আরও বিশাল এক জটিলতা। আপনি ভিসা জটিলতা, এটা তো আরেক জগৎ। অর্থাৎ সব মিলে এই পর্যটনকে ঘিরে আমার একজন টুরিস্ট, উনি তো ইনস্ট্যান্টলি যেতে চাচ্ছেন, আর উনি যেতে যেতেই যদি 6 মাস হয়ে যায় বা লেগে যায়, একটু বিভিন্ন পরিকল্পনা রকমের যে থাকতেই হবে, একেবারে হয়তো সম্ভব নয়। যারা আসলে দীর্ঘমেয়াদী অনেক চিন্তা করেন, 6 মাস আগেই অনেকে ট্যুর প্ল্যান করে থাকেন। সেক্ষেত্রে বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে যে সকল সেবা যদি আসলে একটি ছাদের নিচে পাওয়া যেত বা একটা সিঙ্গেল পয়েন্টে পাওয়া যেত, তাহলে হয়তো সাধারণ মানুষের সুবিধা হতো। স্বাগত আরেকবার জনাব আসিফ ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যে কথা বলছিলাম যে যখন একজন পর্যটক দেশে আসেন বা বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটক তিনি যখন এক জায়গায় বেড়াতে যান, তার অনেক রকম সমস্যা হয়। আমি একটু জানতে চাই, বিদেশি ট্যুরিস্টদের ক্ষেত্রে বা বিদেশি পর্যটকদের ক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যা বোধ করেন যখন তারা এক দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করতে চায়? আচ্ছা আচ্ছা, প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করতে গেলে যে জিনিসটা প্রবলেম হয়, প্রথমত ভাষাগত সমস্যা। যে তাদের ভাষাগুলো আমাদের দেশের মানুষ, সে তার জন্য ট্যুরিস্ট গাইড থাকবে, ট্যুর অপারেটর আছেই। এটা ম্যাক্সিমাম জায়গায় থাকে না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে হাই রিকমান্ডেড যেই ট্রান্সপোর্টগুলো, আমাদের ট্রান্সপোর্টগুলো কিন্তু আসলে সেফ না। আমরা আসলে ম্যাক্সিমাম জায়গায় দেখি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সেফটি ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে। সেই সেফটি ইস্যুগুলোকে আমরা নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি মনে করেন যে একটা দেশে যাই, ধরেন আমরা উনি থাইল্যান্ডের কথা বলতেছিল, তো থাইল্যান্ডে আমরা গেলে দেখি তাদের ওইখানে মানে এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল পর্যন্ত কেউ গাইড করার মতো থাকে। হ্যাঁ, কেউ না কেউ গাইড করার মতো থাকে। সেটা এয়ারপোর্টে হোক, এয়ারপোর্টের বাইরেই হোক, মোস্টলি হেল্প করার মতো মানুষ পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে কেউ আসলো বা আমরাই কোথাও গেলাম, যে চট্টগ্রামে গেলাম বা সুন্দরবনে গেলাম, স্যার যেটা বলতেছিলেন যে কয়েকটা স্টেপ পার হতে হয়, যে স্টেপ পার হয়ে যেতে হয়, সেই স্টেপটা অনেক সময় সাপেক্ষ। ধরেন একটা মানুষের হাতে সময় কম, সে ছুটি পেয়েছে 2 দিন, সে তার ঘুরতে হবে 2 দিনের মধ্যে। এখন সে যদি মানে তার পারমিশন নিতেই তার 6-7 দিন লেগে যায়, সে বাকিটা কাটাতে পারবে না, মানে সে কিন্তু আপনার জিনিসটা ঘুরতে পারলো না। রাইট, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর ভূঁইয়া, আপনার কাছে আমি জানতে চাচ্ছি আসলে আমরা প্রায় একটা অভিযোগ শুনি যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা পর্যটনকে আকৃষ্ট করবার দায়িত্ব নিয়োজিত, তারা আসলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারছে না। অর্থাৎ বাংলাদেশের দেখার কি আছে সেই বিষয়টা আসলে খুব জরুরি। কেন মানুষ বাংলাদেশে আসবে
সেই জায়গাটা আমরা আসলে স্পষ্ট করে বলতে পারছি না। এই বিষয়ে আপনাকে জানতে চাইবো যে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখন বাংলাদেশ কিন্তু বাংলাদেশে কিন্তু একজন ইউরোপিয়ান বা আমেরিকান টুরিস্ট কিন্তু আসবেন না, বড় বড় বিল্ডিং দেখতে আসবেন না, বড় বড় পাহাড় দেখতে আসবেন না, তাই তো? তারা সবখানে তাদের আছে। তাহলে বাংলাদেশ কি তাদের অফার করতে পারে যেটা তারা দেখতে আসবে আসলে? জি, আপনি খুব সুন্দর বলেছেন। দেখেন, মানুষ যখন একসময় আমেরিকাতে যখন যেত, তখন স্ট্যাচু অফ লিবার্টি বা এগুলি দেখার জন্য, বড় বড় বিল্ডিং, বড় বড় এগুলি দেখার জন্য যেত। আমাদের বাংলাদেশে দেখেন, আমাদের এই বাংলাদেশ তো মূলত সমতল বেষ্টিত একটি দেশ। জি। এই দেশের যেই সুন্দরবনের কথা বলেন আজকে, এই মুহূর্তে আমাদের ছাত্ররা প্রায় 200 জনের মতো তার সুন্দরবন ঘুরতে বেরিয়েছে। এই যে বাঘের গর্জন, পৃথিবীতে কি আর কোথাও দেখা যায়? বাঘের গর্জন শোনা যায় না, দেখা যায় না। Right. সবাই মানে বাঘের গর্জন সংখ্যা কমে শুনতে গেছে, কোথাও আমি বলতে পাওয়া চাচ্ছি। যায় এবং ধীরে ধীরে কমতেছে। এই যে বিষয়টাকে হ্যাঁ। আমরা যদি ব্র্যান্ডিং করতে পারি যে সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ বাংলাদেশ, সেটা আমরা শুনছি, কিন্তু আসলে আরো কিছু যে আরো সুবিধা- আরো আছে। আপনি দেখেন জি। চায়ের বাগান, আপনি বিশ্বমানের এই যে আমাদের চা, আপনি শ্রীমঙ্গলে বলেন, এটা দেখার জন্য তো রাতারগোল, বিছানাকান্দি, জাফলং, পাশাপাশি শ্রীমঙ্গলের চায়ের বাগান দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে থাকে সারা পৃথিবীর মানুষ। এই যে পাশাপাশি আমি যদি বলি ইকো ট্যুরিজমের কথা বলি, যে জি। একেবারেই প্রাকৃতিক দৃশ্য দেখে বা প্রকৃতির মাঝে মানুষকে আসতে চান, সাধারণত দেখা যায় যে একটু বয়স্ক যারা পর্যটক, ইউরোপের বা অন্য দেশের পর্যটক, তারা কিন্তু এই জায়গাটা নিরিবিলি কাটতে চায়। Exactly. কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে নিরিবিলি জায়গার খুব অভাব। এবং সেটার জন্য কি বাড়তি কোনো সুবিধা দেওয়া সম্ভব কিনা এই ধরনের অবশ্যই দেওয়া, পর্যটকদেরকে? আমি সেটাই আসতেছি। আপনি দেখেন, আমরা যদি বিশ্বমানের অবকাঠামো ব্যবস্থা করতে পারতাম, অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট কি চান, তা চান তাদের দেশের যে ফ্যাসিলিটি আছে সেই রকম ফ্যাসিলিটি প্রোভাইড করে একটা হোটেলের ভিতরে সমস্ত ব্যবস্থাপনা থাকবে জি। এবং তাদের জন্য একটা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করা হবে। এবং এই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। আপনি দেখেন সাবরাং ইকো ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক, জি। সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক, প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে কিন্তু গভর্নমেন্ট একটা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করতে যাচ্ছে সেখানে। এবং উচিরে আমরা 2021 সালের ভিতরে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেখানে কিন্তু আপনার কক্সবাজার ঘিরে জি। একটা সুন্দর একটা ব্যবস্থাপনা সেখানে হয়ে যাবে। এবং মেরিন ড্রাইভ যেখানে শেষ হয়েছে 80 কিলোমিটার ব্যাপী একটা মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভ শেষ জায়গাতেই কিন্তু এই ব্যবস্থাপনাগুলো হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের এই পর্যটনের একটা অপার সম্ভাবনা না, আগামী কোনো সন্দেহ নাই। আগামী 3-4 বছরের ভিতরেই আমরা তার একটা সুফল আপনার কি পেতে মনে পারবো। হয় যে ট্যুরিজম যে স্পট করা হচ্ছে, বা আমি বলতে চাচ্ছি যে স্পেশাল জোন ফর টুরিস্ট, জি। সেইটাতেই সমাধান রয়েছে নাকি আরো কিছু করতে আরও হবে? ব্যবস্থাপনা আমাদের দিতে হবে। যেটা দরকার হলো আমাদের নেগেটিভ একটা পাবলিসিটি আমরা লক্ষ্য করতে পারছি, যে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা নেতিবাচক ধারণা কাজ করছে, যে এই দেশটা অকার্যকর, এই দেশের মানুষরা নিরাপদ না। এই যে নেগেটিভ একটা প্রোপাগান্ডা, এইটা আমাদের দূর করতে হবে। আমাদের অত্যন্ত সাহসের সাথে আমাদের যে বিদেশি দূতাবাসগুলি আছে এই লক্ষ্যে কাজ করে যেতে হবে, যে না, বাংলাদেশ একটা সেফ জোন এবং একটা সেফ কান্ট্রি, এই বিষয়গুলো তুলে ধরতে অনেক হবে। ধন্যবাদ। যে বিষয় আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এই সেক্টরের অনেকগুলো সমস্যার কথা বলছিলাম, যে একটা বড় সমস্যা হচ্ছে অনেকে যেটা বলছেন যে দক্ষ লোকবলের অভাব। অর্থাৎ আপনি যখন যাচ্ছেন পর্যটকদেরকে আকৃষ্ট করবার জন্য বা পর্যটকদের যথেষ্ট তথ্য দেওয়ার জন্য বা যথেষ্ট সেবা দেওয়ার জন্য দক্ষ লোকের অভাব, সেইটা আসলে এই কতটা ভোগাচ্ছে এই সেক্টরকে? আসলে যেটা আমরা বলতে চাই, একটু আগে যেটা বলছিলাম আপনার সাথে, দক্ষ একটা জিনিস যদি আমরা রেডি না করে আপনাকে প্রেজেন্ট করি জিনিসটা, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে আপনার তারা যেটা এসে দেখবে সেটাতে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ছড়াবে আমাদের এই পর্যটন খাতে। এখন যেটা হচ্ছে আমাদের দক্ষ লোক না থাকার কারণে এবং যারা এই সার্ভিসগুলো দিচ্ছে তাদের এই দক্ষ লোক না থাকার কারণে কিন্তু তারা এই সার্ভিসটা ঠিক মতো পাচ্ছে না, দেখাচ্ছে একটা দিচ্ছে একটা। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার তারা বললো যে তাদের মানে বাস সার্ভিস অনেক হাই কোয়ালিটি, আসার পর দেখা গেল যে বাসে কোনো প্রবলেম হয়েছে বা আপনার গাড়িতে কোনো প্রবলেম হয়েছে। Right. সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমরা আসলে এই স্ট্রংভাবে কাজগুলো হাতে নিয়েছি, যে যেন কোনো ধরনের প্রবলেম না হয় বা ব্যাড ইম্প্যাক্ট না পড়ে আমাদের এই পর্যটন খাতে। অনেক ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। দক্ষ লোক নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে চাই। দক্ষ লোক আসলে কীভাবে তৈরি হবে? শুধু কি ইউনিভার্সিটিতে একটা ছেলে বা একটা মেয়ে অনার্স পাস করে সেই দক্ষতা শিখবে, নাকি আর কোনো উপায় রয়েছে আসলে? না, সেটা প্র্যাকটিক্যাল লার্নিংয়ের একটা বিষয় আছে। আপনি দেখেন একজন ট্যুর গাইড, এটা তো আপনাকে তাকে ট্রেনিং দেওয়াতে হবে,
তাকে নিয়ে বোঝাতে হবে যে তার কিভাবে একজন টুরিস্টের সাথে তার আচার আচরণ বিহেভিয়ার এবং কোন জায়গায় যাবে, তার প্লেসটা কোথায় হবে, কিভাবে কথা বলতে হবে, এইরকম। পাশাপাশি আপনি ধরেন টুরিস্ট পুলিশ, এই যে টুরিস্ট পুলিশের সাথে তারা কিভাবে হেল্প করতে পারে। আমি কিছুদিন আগে আপনার টুরিস্ট পুলিশদের একটা ট্রেনিং আমি নিয়েছিলাম, তাদের একটা ক্লাস নিয়েছিলাম। আমি দেখলাম যে তাদের যে আচার আচরণ কথাবার্তা, অনেক সময় পুলিশ বাহিনী সম্পর্কে আমরা অনেক রকমের নেতিবাচক নিউজ আমরা শুনতে পাই। Right. আমি যখন পুলিশ বাহিনীর সাথে আমি যখন ক্লাসটা নিলাম, তখন দেখলাম যে তারা বলে যে স্যার আসলেই তো আমাদেরকে আরও বেশি দক্ষ হতে হবে, আরও বেশি কর্ম উদ্দীপনা আমাদের থাকতে হবে, এবং বিদেশিদের সাথে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কনভারসেশন বা অন্যান্য যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা, সেই বিষয়েও আমাদের ট্রেনিং দিতে হবে। একটা বিষয় কি, পর্যটকরা কেন আসে বেড়াতে? তারা তো আসেন এই দেশে এনজয় করার জন্য। তাদের সমস্ত ফ্যাসিলিটিগুলো আমাদের প্রোভাইড করতে হবে। এখানে হোটেল, যারা হোটেল আছেন, এই হোটেলদের ভিতরে হাউসকিপিং থেকে শুরু করে ফুড বেভারেজ যারা সার্ভ করেন এবং অল ফ্যাসিলিটিস যারা প্রোভাইড করেন, এই যে লোকগুলি এর সাথে ব্যবস্থাপনার সাথে জড়িত, প্রত্যেককে কিন্তু আপনার একটা ট্রেনিংয়ের দরকার, প্র্যাকটিক্যাল লার্নিং দরকার। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা এই বিষয়গুলি সম্পর্কেই আমরা তাত্ত্বিক জ্ঞান এবং পাশাপাশি আমরা থিওরিটিক্যাল নলেজটাও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নলেজ। আমি আপনার কাছে আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বলা হচ্ছে যে পর্যটন শিল্পের উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। কি সেই উদ্যোগ, কবে শেষ হবে, শুরু হয়েছে কিনা আদৌ, এবং সেখানে কি পরিকল্পনা থাকছে? জি, আমরা এই বিষয়টা নিয়ে এই মহাপরিকল্পনা, এটা অনেক আগে একবার আমাদের যখন এরশাদের আমল ছিল, হ্যাঁ জি, জেনারেল এরশাদ মাননীয় উনি যখন মহামান্য ছিলেন, তখন তার আমল একটা উদ্যোগ আমরা দেখেছিলাম। পাশাপাশি আপনার এই সরকার এসে আপনার 2010 সালে বাংলাদেশ পর্যটন বোর্ড হলো, তারপর থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে আমাদের যে একটা মাস্টার প্ল্যান, যেটা বাংলাদেশের পর্যটনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে, আমাদের চোখের সামনে একটা প্ল্যান থাকবে, প্রোগ্রাম থাকবে, তার উপর বেস করে বাংলাদেশের পর্যটনটা বিকশিত হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে প্রপোজাল পর্যায়ে যে প্রায় 6 মাস ধরে আমি এই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি, যেটা প্রপোজাল পর্যায়ে আছে এবং প্রপোজাল থেকে আলটিমেটলি এখন পর্যন্ত আমরা কিন্তু তার একটা কার্যকরী উদ্যোগ দেখতে পাচ্ছি না। আসলে ওই যে বললাম দীর্ঘসূত্রিতা এবং ব্যুরোক্রেসি প্রত্যেকটা জায়গাতেই পর্যটনকে বাধাগ্রস্ত করছে। একটি চমৎকার প্রাণবন্ত ইন্ডাস্ট্রিটাকে আমরা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র সরকারের যেই ব্যুরোক্রেসি, লেজর বৃত্তি এবং প্রশাসনের যে বিভিন্ন রকমের টানাপোড়েন এবং তাদের একজন আরেকজনের উপর টেবিল থেকে আরেক টেবিলে যাওয়া আসা, এই বিষয়গুলো যদি আমরা দ্রুততার সাথে সমাধান করতে পারি, তাহলেই কিন্তু। অনেক ধন্যবাদ ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, জনাব আসিফ ইসলাম আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আবারও আলোচনা করব। আজকের মতো বিদায়। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।